আজকে আমাদের গল্প শুরু হচ্ছে নাসিক থেকে। আর এই পর্বে আমরা শেয়ার করব নাসিকের কিছু দর্শনীয় স্থান এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের যাবতীয় তথ্য। Hey guys, welcome back to YouTube channel The Bongologist। যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা অবশ্যই জানেন আমরা কোথায় আছি আর কোথা থেকে ট্রাভেল করছি। আমরা ছিলাম ঔরঙ্গাবাদে, এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস নাসিক। আর অন দ্য ওয়ে আমরা দেখেছি জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর টেম্পল, তারপরে আমরা এখন নাসিকের দিকে যাচ্ছি। যারা আগের ব্লগটা এখন অবধি দেখোনি তারা আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারা অবশ্যই একবার আই বাটনে গিয়ে ব্লগটা দেখে নিও আর অবশ্যই কেমন লাগলো ব্লগটা সেটা একবার জানিও। এখন আমরা নাসিকের দিকে যাচ্ছি, আরও আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো লাগবে। ঔরঙ্গাবাদ থেকে নাসিক মোটামুটি 4 ঘন্টার রাস্তা। এখন আমরা মাঝখানে একটা ধাবায় দাঁড়িয়েছি খাওয়ার জন্য। এই ব্লগে কি থাকবে? এই ব্লগে মূলত থাকতে চলেছে নাসিকে আসলে আপনারা কি কি ঘুরে দেখতে পারেন। তো ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকতে হবে ইনফরমেশন পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই আপনারা জানেন কি করতে হবে। তবে এখনও রাস্তা বাকি আছে আর এই ব্লগটাও এখনও বাকি আছে। আমরা লাঞ্চ সারলাম একটা রোড সাইড ধাবা থেকে, তারপর আবার জার্নি শুরু করলাম নাসিকের উদ্দেশ্যে। চারিপাশে সবুজে ঘেরা পাহাড় আর তার মাঝখান দিয়ে সাপের মতো বাঁক খেয়ে চলে যাওয়া রাস্তা, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। সন্ধেবেলা বেরিয়ে পড়লাম রামকুণ্ডের উদ্দেশ্যে। নাসিকের হৃদয় অবস্থিত পবিত্র রামকুণ্ড গোদাবরী নদীর তীরে অবস্থিত। এখন চলে এসেছি রামকুণ্ডে। আর সন্ধ্যাবেলা আসার একটা অন্যতম কারণ হচ্ছে এখানে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতির টাইমিংটা একটু জানিয়ে রাখি, মোটামুটি 7টা থেকে 7:30 অবধি এই সন্ধ্যা আরতি হয়। তো আপনারা 7টার একটু আগে অ্যাটলিস্ট 15 মিনিট আগে এসে এখানে জায়গা করে দাঁড়িয়ে যাবেন, তাহলে কিন্তু আরতিটা খুব ভালোভাবে দেখতে পারবেন। কথিত আছে শ্রীরামচন্দ্র তার বনবাসকালে মা সীতা এবং ভাই লক্ষ্মণ সহ নাসিকে কিছুদিন অবস্থান করেছিলেন। এই স্থানটিতে তিনি স্নান করেছিলেন বলে বিশ্বাস করা হয় এবং সেই কারণেই এই জলাধারটির নামকরণ হয় রামকুণ্ড। এই স্থানটি প্রতি 12 বছরে একবার অনুষ্ঠিত কুম্ভ মেলার অংশ হিসেবে পরিচিত। গোদাবরী নদীর তীরে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত এই আরতি শুধু একটা ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। চারিদিকে প্রদীপ, ধূপ, শঙ্খ, চারিপাশে ভক্তদের ভিড় আর ঘণ্টার আওয়াজে তৈরি হয় এক অতুলনীয় পরিবেশ। আশেপাশে জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবতার মন্দির, যা আমরা ঘুরে দেখলাম। সো হে গাইজ, গুড মর্নিং ফ্রম নাসিক। আজকে ডে 2 আমাদের নাসিকে। কালকে আমরা নাসিকে এসেছিলাম ইভিনিংয়ে, আর আজকে সকাল সকাল আমরা উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 7টা। আমরা বেরিয়ে পড়ছি আজকে ত্র্যম্বকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য।
আর দর্শন করার জন্য। আর আমরা যেখানে রয়েছি সেটার নাম হচ্ছে কেনসিংটন ক্লাব। আর এই স্টে নিয়ে আমরা ভিডিও করছি না, কারণ এটা একটা মেম্বার্স অনলি স্টে, তো সেই কারণে এখানে কি আছে সেগুলো নিয়ে আমরা ভিডিও করছি না। তবে কোথায় কোথায় ঘুরছি নাসিকে সেটা অবশ্যই থাকবে ভিডিওতে, তো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো সব ইনফরমেশন আর ডিটেলস পাওয়ার জন্য। আপনারা ত্রম্বকেশ্বর মন্দির পৌঁছানোর জন্য বাস নিয়ে নিতে পারেন, যা আপনারা নাসিক স্টেশনের ঠিক বাইরেই পেয়ে যাবেন। নাসিক স্টেশন থেকে ত্রম্বকেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। যাওয়ার পথে পড়বে আঞ্জনেরি পর্বত, যা পুরাণ মতে হনুমানজির জন্মস্থান। এখানে আপনারা দর্শন করে আসতে পারবেন হনুমানজির মন্দির। তো ট্র্যাভেল করে আমরা চলে এসেছি ত্র্যম্বকেশ্বর মন্দিরে। আর গেটে আমাদের যেটা বললো এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, বাকি আপনারা যদি 350 টাকা দেন তাহলে একটা ছেলে আসবে, সে আপনাকে নিয়ে যাবে পিছনের একটা কোনো গেট থেকে, নাহলে আপনাদেরকে পুরো বেশ অনেকটা আগে 2-3 মিনিট আগে নামিয়ে দেবে, আপনাদেরকে ওই রাস্তাটা পুরোটা হেঁটে আসতে হবে। সেটাও আপনারা করতে পারেন। আর আপনারা যদি চান যে 350 টাকা দিয়ে আপনারা মন্দিরের কাছে চলে আসবেন গাড়ি নিয়ে, তাহলে আপনারা চাইলে সেটাও কিন্তু করতে পারেন। একটা পিছনের গেট দিয়ে আপনাদেরকে ঢোকাবে, তাহলে সুবিধাই হবে আপনাদের। এই পিছনের গেট দিয়ে এন্ট্রিটা করছি আমরা। আর একটু হেঁটে গিয়ে সামনে হচ্ছে মন্দির, ডালা আছে। আর জুতো বাইরে খুলে রেখে যেতে হবে অবশ্যই। শু স্ট্যান্ড আছে, আপনার ভিতরে জুতো খুলে যেতে পারেন। আর এটা হচ্ছে রাস্তা মন্দিরে যাওয়ার। এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এদিক থেকে ঢুকে আসলে হচ্ছে মন্দির। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওয়েদারটাও এখানে খুব ভালো, নাসিকে ওয়েদারটা খারাপ নয়, যেরকম কৃষ্ণেশ্বর মন্দিরে ছিল। এখানে মোটামুটি ওয়েদারটা ঠিক আছে। এখন বাজে 11:34 আর আমরা সবে ভিতরে দর্শন করে বেরোলাম। এখনও মন্দির প্রাঙ্গণেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল কিন্তু এই প্রাঙ্গণে অ্যালাউড আছে, তবে ভিতরে মোবাইল অ্যালাউড নয়। তো আপনারা চাইলে মোবাইলে ভিডিও নিতে পারেন এই জায়গাটায়, বা ছবি নিতে পারেন, তবে ভিতরটা আপনারা মোবাইল নিয়ে যেতে পারবেন, তবে ছবি তুলতে বা ভিডিও করতে পারবেন না। আর আপনাদেরকে জানিয়ে দিই ভিড়ের ব্যাপারে, ভিড় মোটামুটি ছিল। আমরা মোটামুটি 2.5 ঘন্টা লাইনে, 2 থেকে 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা দর্শন করতে পেরেছি। তবে এই জিনিসটা যদি আপনারা দর্শন করতে চান ছুটির দিনে, মানে শনি বা রবি, তাহলে ভিড় একটু বেশি হবে, তাই 3 থেকে 4 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হতে পারে। আর এখানে ভিআইপি দর্শন বন্ধ, তবে 200 টাকার একটা পাস পাওয়া যায়। আপনারা চাইলে ওই 200 টাকার পাস দিয়ে কিনে, ওটাতে একটু কম লাইন থাকে, আপনারা ওখান দিয়ে ঢুকতে পারেন। আগে ভিআইপি দর্শন থাকতো, 500 টাকায় ভিআইপি দর্শন হতো, যেটা এখন রিসেন্টলি ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আপনারা যদি চান পাস কিনে নিতে পারেন, বা জেনারেল যে লাইনটা আছে, যে আমরা যে লাইনে দাঁড়িয়ে আসলাম, আপনারা সেই লাইনেও দাঁড়াতে পারেন। ব্রহ্মগিরি, নীলগিরি এবং কালাগিরি, এই 3 পাহাড়ের ঠিক মাঝে অবস্থিত ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। ত্রম্বকেশ্বর মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ আছে তার 3টে অংশ, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। 3 দেবতার একই সাথে পুজো করা হয়। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত 9টা। মন্দিরের পুজোর টাইমিংসগুলো স্ক্রিনে দেওয়া থাকলো। তারপর আমরা দর্শন করলাম তন্ত্রপীঠ পারদেশ্বর ধাম।
মন্দিরে যে জ্যোতির্লিঙ্গ পুজো করা হয় সেটি 125 কেজি পারদের তৈরি এবং এটি দক্ষিণমুখী। এখানে প্রসাদ হিসেবে মহাদেবকে সোনা এবং রূপো চড়ানো হয়। এই মন্দিরে আসার উপযুক্ত সময় হলো প্রদোষের সময়। আমরা চলে এসেছি এখন রামকুণ্ড এরিয়াতে। তো আপনারা যদি রামকুণ্ড এরিয়াটাতে চলে আসেন তাহলে যেসব মন্দিরগুলো আছে এখানে সব একসাথে আপনি হেঁটে ঘুরে নিতে পারেন। এখন আমরা যাচ্ছি কালারাম মন্দির, তারপরে আশেপাশে যেগুলো আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাতে থাকবো। কালারাম মন্দির নির্মিত হয়েছিল প্রায় 200 বছর আগে। কালো পাথর দিয়ে তৈরি এই মন্দির নির্মাণে সময় লেগেছিল প্রায় 12 বছর। এই মন্দিরে বি.আর. আম্বেদকর সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন দলিত সম্প্রদায়ের মানুষের প্রবেশ অধিকার নিয়ে। এই মন্দিরের মূল গর্ভগৃহে শ্রীরাম, লক্ষ্মণ এবং মা সীতার বিগ্রহ কালো পাথরের তৈরি, তাই এই মন্দিরের নাম কালারাম মন্দির। এইদিকে হচ্ছে কালারাম টেম্পল, আর এইদিকে আপনারা দেখতে পারবেন হোটেল রামা প্যালেস। তার ঠিক গা দিয়ে উঠে যাচ্ছে একটা রাস্তা, এদিক থেকে গেলে কিন্তু সীতা গুফা। কথিত আছে 14 বছরের বনবাসের সময় শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং মা সীতা এখানে কিছুদিন অবস্থান করেছিলেন। গুহার ভেতরে রয়েছে শ্রীরাম, লক্ষ্মণ এবং মা সীতার মূর্তি, আর পাশেই রয়েছে শিবলিঙ্গ, যা লক্ষ্মণ পুজো করতেন বলে বিশ্বাস করা হয়। এই গুহাই সেই জায়গা যেখানে মা সীতা থাকতেন এবং এখান থেকেই রাবণ তাকে অপহরণ করে নিয়ে যায়। এইখানে 1 টাকায় আছে সীতাহারণ প্রদর্শনী, সীতাহারণ সীতা সংসার। 1 টাকা দিলে আপনারা ভিতরে ঢুকে দেখতে পারবেন। ঠিক সীতা গুফার উল্টো দিকেই আছে এই জায়গাটা। সাদা পাথরে খোদাই করা এই মন্দির অপূর্ব সুন্দর। এই মন্দিরে মূল দেবতা হিসেবে পূজিত হন ভগবান স্বামীনারায়ণ, শ্রী রাধাকৃষ্ণ, শ্রী রাম সীতা এবং ভগবান শিব পার্বতী। এই মন্দিরে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় হয় আরতি, যেখানে ভক্তরা একসঙ্গে গান গেয়ে ভগবানের মহিমা স্মরণ করেন। এখানে ওলার অটো সার্ভিস রয়েছে, তাই একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশন আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারবেন। নর্মাল অটোর থেকে কিন্তু অনেকটাই কম দাম পড়ছে। নর্মাল অটো 100 টাকা চাইলে নর্মাল ওলা অটো কিন্তু 50 টাকায় নামিয়ে দিচ্ছে। তাই বেস্ট আপনারা যদি ওলা অটো এখানে অ্যাভেল করেন প্রত্যেকটা ডেস্টিনেশন যাওয়ার জন্য। গেট নাম্বার 7-এর সামনে প্রচুর অটো এখানে দাঁড়িয়ে থাকে, তো কোনো রকমের অসুবিধা হবে না আপনাদের এখানে ট্রাভেল করতে।
আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ, কমেন্ট করতে একদমই ভুলবেন না।